আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে মৌলিক ব্যবস্থাপনার অষ্টম এবং নবম অধ্যায়, দুইটা অধ্যায়ে টোটাল আমাদের স্পেশাল যে পরিকল্পনা, যে প্রশ্নগুলো আমরা বিশেষভাবে পড়তে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে টোটাল অষ্টম অধ্যায় আছে চারটা, নবম অধ্যায় আছে তিনটা প্রশ্ন। তো এই তিনটা প্রশ্ন এইগুলো যেহেতু নতুন বইয়ের আলোকে এবং আমাদের স্পেশাল ক্লাস, কাজেই একটু দ্রুততম মানে সময়ের মধ্যে শেষ করব এবং প্রশ্নগুলো খুব দ্রুত পড়ে যাব। ঠিক আছে, আমরা এর আগে ৮ এবং ৯ অধ্যায় কিন্তু শেষ করছি। যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে সেইগুলো পড়ছি কিন্তু তখন, আর এখন পড়বে এগুলো কখনো বিগত বছরে আসে নাই, তবে নতুন বইয়ের থেকে যদি প্রশ্ন হয় তাহলে এগুলো ইম্পর্টেন্ট ৮ এবং ৯ অধ্যায়। ঠিক আছে, সেই প্রশ্নগুলি আমরা আজকে পড়বো। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের শিডিউলে আজকে আছে নেতৃত্ব দান অষ্টম অধ্যায়। এখানে আছে নেতৃত্ব বনাম ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য। দেখেন, নেতৃত্ব ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি? নেতৃত্বটা হচ্ছে লিডারশিপ, ব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজমেন্ট। মানে একজন নেতা, ওনার অফিস থাকুক বা না থাকুক, ওনার দল থাকুক বা না থাকুক, উনি যে কোনো ভাবে যদি নেতৃত্ব দেন তাহলে মানে সেটাই তার নেতৃত্বের গুণাবলী, বা তিনি একজন নেতা। একটা প্রতিষ্ঠান না থাকলেও মানে যে কোনো নেতৃত্ব মানেই নেতার অধীনে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তবে ম্যানেজমেন্ট বলতে আমরা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে প্রতিষ্ঠান অথবা সেবামূলক প্রতিষ্ঠান, স্কুল কলেজ, যে কোনো প্রতিষ্ঠানেই ম্যানেজমেন্ট থাকে। আর এখানে ম্যানেজমেন্টে যিনি ম্যানেজার, তারা কিন্তু মানে একাধারে ব্যবস্থাপক আবার তারা নেতা। ঠিক আছে, এখন একজন ব্যবস্থাপকের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, আবার ব্যবস্থাপকীয় গুণাবলী থাকা দরকার। আর নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলীটাই বেশি থাকা দরকার, পাশাপাশি ব্যবস্থাপকীয় গুণাবলী হয়তো তার অতটা প্রয়োজন নাই। তো এখন আমরা নেতৃত্ব বনাম ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য, অর্থাৎ নেতৃত্ব আর ব্যবস্থাপনা কি এবং এদের মধ্যে মৌলিক কি কি পার্থক্য আছে সেই বিষয়গুলো আমরা আজকে পড়ব। দেখেন, এখানে ৭টা পার্থক্য আছে। পরীক্ষা ৮ মার্কে আসলে এই ৭টা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, নেতৃত্বটা কি, প্রধান লক্ষ্যটা কি, আপনি এখানে সংজ্ঞা হিসেবে দিতে পারেন, উপরে আর একটা পয়েন্ট যোগ করতে পারেন। আমরা একটু মৌলিক বিষয়গুলো পড়ি যাতে আপনারা বানায় লিখলেও লিখতে পারেন। নেতৃত্ব দেখেন, দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং অনুপ্রেরণা প্রদান। নেতৃত্বের প্রথমে একটা একটা ব্যাখ্যা, একটা পার্থক্য আপনারা দিতে পারেন, সংজ্ঞা, নেতৃত্বের সংজ্ঞা আর ব্যবস্থাপনার সংজ্ঞা। ঠিক আছে, তো সেই মৌলিক লাইনটা আমি না দিয়ে আমি পরের গুলো যেগুলো আপনাকে মানে বুঝতে হবে সেগুলো আমি রাখছি এখানে। দেখেন, নেতৃত্বটা কি করে? দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং অনুপ্রেরণা প্রদান করে, লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রেরণা এবং উদ্দীপনা দেয়। ঠিক আছে, আর ব্যবস্থাপনা কি করে? সংস্থার কার্যক্রমকে পরিকল্পিত, সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত ভাবে পরিচালনা করে, উৎপাদনশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য। আমরা পড়বো কি, নেতৃত্বের প্রধান লক্ষ্য পড়বো আর ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য পড়বো। দেখেন, আবার পড়ি। নেতৃত্বের প্রধান লক্ষ্য হলো দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং অনুপ্রেরণা প্রদান, লক্ষ্য অর্জনের জন্য মানুষকে কি করে? প্রেরণা দেয় আর উদ্দীপনা দেয়। তাহলে নেতৃত্বের প্রধান লক্ষ্য আপনারা বুঝলেন। এবার ব্যবস্থাপনার প্রধান লক্ষ্যটা কি দেখেন, সংস্থার কার্যক্রমকে পরিকল্পিত, সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত ভাবে পরিচালনা করা। আর একটা কাজ কি, আর একটা প্রধান লক্ষ্য কি? উৎপাদনশীলতা এবং কার্যকারিতা, মানে সংস্থার কার্যকারিতাকে নিশ্চিত করা। তাহলে আপনার প্রধান লক্ষ্যটা কি? ঠিক আছে, প্রধান লক্ষ্যের যে পার্থক্য সেটা আপনারা বুঝলেন। এবার কেন্দ্রবিন্দুটা কি দেখেন, নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে কারা থাকে? মানুষ থাকে এবং তাদেরকে প্রেরণা দেওয়া হয়। এই দুটাই কিন্তু নেতৃত্বের মূল কাজ। নেতৃত্ব মানে সেখানে মানুষ, নেতার অধীনে মানুষ থাকবে, নেতার পিছনে মানুষ থাকবে, নেতার সমাবেশে মানুষ থাকবে এবং নেতা তাদের প্রেরণা দিবেন। নেতার লক্ষ্য হলো দলের মনোবল এবং উদ্দীপনা বৃদ্ধি।
বুঝতে পারছেন? মানে যা তার অধীনস্থ বা তার নেতৃত্ব মেনে নিচ্ছে এমন জনগোষ্ঠীকে মনোবল এবং উদ্দীপনা বাড়ানো হচ্ছে নেতার কাজ। এই মানুষ এবং তাদের প্রেরণা দেওয়া, এই দুটা বিষয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকে। আর ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে কি বলেন তো? ব্যবস্থাপনা একজন ম্যানেজার, উনি যতটা না মনোবল এবং উদ্দীপনা বাড়ান, প্রেরণা বাড়ান কর্মীদের, তার থেকে উনি বিভিন্ন নিয়ম কানুন, প্রক্রিয়া, পদ্ধতির উপর বেশি জোর দেন, ঠিক না? তার মানে ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে মানুষ এবং তাদের প্রেরণার বিষয়টা যতটা না স্থান পায়, তার থেকে বেশি স্থান পায় বিভিন্ন নিয়ম, নীতি, প্রক্রিয়া, পদ্ধতি। ব্যবস্থাপক সংস্থার সম্পদ এবং কার্যক্রমের কার্যকারিতা বাড়ায়। আপনি কিন্তু এপাশ এবং ওপাশ, ডান বামের কিন্তু তফাৎ করে তুলনা করে পড়তে হবে মনোযোগ দিয়ে, একবারে সহজ প্রশ্নগুলো। প্রধান লক্ষ্যটা কি, কেন্দ্র বিন্দুতে কি থাকে, কারা থাকে, তাহলে এই দুটা শেষ। ভীষণ ও কৌশল। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার ভীষণ ও কৌশল, 4 নাম্বারে কি আছে, উদ্দেশ্য। আমরা 3 নাম্বারটা দেখি, দেখেন ভীষণ ও কৌশল। নেতৃত্বের ভীষণটা কি, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, নতুন সুযোগ ও উদ্ভাবনী ধারণা, ঠিক আছে? ভীষণ ও কৌশল নেতৃত্বের কি, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ নেতা নেতৃত্ব দিচ্ছেন জনগণকে, ওনার যে কোনো একটা দীর্ঘমেয়াদী ভীষণ এবং ওনার একটা কৌশল আছে অবশ্যই। উনি কি চান, উনি হয়তোবা জনগণের সেবা করতে চান, না হয়তোবা উনি মন্ত্রী এমপি হতে চান, না হয়তোবা উনি দেশ স্বাধীন করতে চান, ঠিক আছে? এই যাই হোক, ভীষণ এবং কৌশল আছে, ওনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকে, নতুন সুযোগ এবং উদ্ভাবনী ধারণা ওনার মধ্যে সবসময় কাজ করে। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ভীষণ এবং কৌশলটা কি দেখেন, সংস্থা এবং পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, উনি সংস্থা এবং পরিকল্পনা নিয়ে উনি থাকে, সংস্থার নীতিমালা এবং নিয়মটা মেনে কাজ করবে, উনি এটা করলে উনি সংস্থায় বেশি দিন থাকতে পারবেন, ওনার সংস্থা ভালো চলবে। এটাই হচ্ছে ভীষণ এবং কৌশল ব্যবস্থাপনার, ঠিক আছে? মানে এখানে শুধু মানে ব্যক্তি, নেতা এবং ব্যবস্থাপক, আমি এদের পার্থক্য কিন্তু পড়তেছি না। নেতার যে কাজ বা নেতার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে নেতৃত্ব। আর ব্যবস্থাপকের যে কাজ বা ব্যবস্থাপকের যে মানে কাজকে আমরা যেটা বলি ব্যবস্থাপনা, এখানে কিন্তু নেতৃত্ব এবং ব্যবস্থাপনার পার্থক্য আপনি লিখবেন, ঠিক আছে? তাহলে এই ভীষণ এবং কৌশলটা বুঝতে পারছেন? ভীষণটা কি? ভীষণ হচ্ছে, দেখেন সাধারণত আমরা ভবিষ্যতের যে লক্ষ্য, ঠিক আছে, ভবিষ্যতের লক্ষ্যের প্রতি আপনার যে ধারণা বা কোনো একটা মনে করেন প্রতিষ্ঠান, ব্যক্তি বা দেশের যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্যটা, সেটাই হচ্ছে ভীষণ, ঠিক আছে? অর্থাৎ সহজভাবে যদি বলি, ভীষণটা হচ্ছে এমন একটা চিত্র যেটা আপনি পরিকল্পনা করলেন, যে এই চিত্রের দিকে বা এই লক্ষ্যের দিকে আপনি ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠানকে নিয়ে যেতে চান, সেটাই হচ্ছে ভীষণ, ঠিক আছে? আর কৌশলটা তো বুঝতে পারলেন। তাহলে 1 2 3 ওকে। এবার উদ্দেশ্যটা কি দেখেন, অনুসারীদের প্রভাবিত করে, নেতা নেতৃত্বের উদ্দেশ্যটা কি, মনোযোগ দেন, অনুসারীদের প্রভাবিত করে তাদের উৎসাহিত করা এবং লক্ষ্য অর্জনে অংশগ্রহণ নিশ্চিত করা। নেতৃত্বের উদ্দেশ্য এইমাত্র বলতেছিলাম। তাহলে এখানে লেখা আছে কি, অনুসারীদের প্রভাবিত করবে, তাদের উৎসাহিত করবে, আর নেতার যে লক্ষ্য, ব্যক্তির লক্ষ্য অথবা পুরো জনগণের যে লক্ষ্য, সেই দিকেই নেতা উদ্দেশ্য, তার জনগণকে পরিচালিত করে, এটাই তার উদ্দেশ্য। আর ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি দেখেন, সংস্থা ও কার্যক্রমের লক্ষ্য অর্জনের জন্য নিয়ন্ত্রণ ও সমন্বয়। দুইটা জিনিস, নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের মাধ্যমে সংস্থা এবং কার্যক্রমের লক্ষ্য অর্জন, এটাই উদ্দেশ্য। তাহলে 1 2 3 4 ওকে। এবার 5 নম্বরে কি আছে দেখেন, রোল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, দলকে নেতৃত্বের রোলটা কি, দলকে দিক নির্দেশনা, অনুপ্রেরণা এবং সৃজনশীলতা প্রদানের মাধ্যমে নেতৃত্ব দেওয়া। আর ব্যবস্থাপনার রোলটা কি, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান। দেখেন আমরা কিন্তু জানি, আমরা কিন্তু প্রথম অধ্যায় যখন আপনাদের আমি পড়ে শোনাইছি, তখন কিন্তু বলছি যে ব্যবস্থাপনা কাকে বলে, সেটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, সমন্বয়, এই 5টা শব্দের মাধ্যমে ব্যবস্থাপনা হয়। তার মানে ব্যবস্থাপনার রোল হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, সমন্বয়, এটা।
এর মাধ্যমে সংস্থা পরিচালনা করা। আর নেতৃত্বের রোলটা কি? দলকে দিক নির্দেশনা দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, সৃজনশীলতা প্রদান। এই তিনটা জিনিস, সৃজনশীলতা, অনুপ্রেরণা, দিক নির্দেশনা, পরিস্থিতি অনুযায়ী সৃজনশীলতা, অনুপ্রেরণা, দিক নির্দেশনা, এটা হচ্ছে নেতৃত্বের রোল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন চরিত্রটা কি, নেতৃত্বের চরিত্রটা কি? উদ্ভাবনী, সৃজনশীল, অনুপ্রেরণামূলক, দৃষ্টিভঙ্গিশীল বা দৃষ্টিভঙ্গিমূলক। এখানে এই শব্দগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে। যেমন দেখেন, নেতৃত্বের চরিত্র কি, মানে নেতৃত্বের চরিত্র আপনারা বুঝতে পারছেন, মানে নেতৃত্বের বৈশিষ্ট্যটা কি, কোন কোন শব্দে আপনি তা প্রকাশ করবেন। একটা হচ্ছে উদ্ভাবনী, সৃজনশীল, অনুপ্রেরণামূলক, দৃষ্টিভঙ্গিমূলক, চারটি শব্দ বুঝতে পারছেন নিশ্চয়ই। সৃজনশীল মানে কি? নিত্য নতুন চিন্তাধারা, মানে যেটা লেখা আছে পুঁথিগত সেটা না, তার বাইরে উদ্ভাবনী চিন্তা ভাবনাকে সৃজনশীলতা বলে। আর ব্যবস্থাপনার চরিত্রগুলো কি কি দেখেন, ব্যবস্থাপনা আমরা কিন্তু সবাই বুঝি, ব্যবস্থাপনা কি? স্থিতিশীল, ও যেটা নিয়ম আছে গতকালকে ছিল ওটার বাইরে যেতে চায় না সহজে। নিয়ম মাফিক, নিয়ন্ত্রণমূলক, কাঠামোবদ্ধ। তাহলে আপনি এপাশ আর ওপাশ কি বুঝতে পারছেন? একবারই ইজি, তফাৎ করে পড়বেন, বুঝে ফেলবেন। মূল টুলস কি বুঝতে পারছেন? মানে নেতৃত্বের যেমন একটা মেশিনের টুলস, বিভিন্ন যন্ত্রপাতি, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, কাটার, এগুলো, হ্যাঁ। আবার কম্পিউটার টুলস, সফটওয়্যার, বিভিন্ন হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ, এগুলো। তাহলে নেতৃত্বের টুলসটা কি? ওইভাবে কল্পনা করে, নেতৃত্বের টুলস হলো অনুপ্রেরণা, প্রভাব, সৃজনশীল চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, এগুলো হচ্ছে নেতৃত্বের মূল পার্টস। ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রের নেতৃত্ব, বড় যন্ত্র তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো না হলে যন্ত্র নেতৃত্ব চলবে না। আর ব্যবস্থাপনা টুলস কি? পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয়, নিয়ম নীতি, সম্পদ বরাদ্দ, এইগুলো। ঠিক আছে? দেখেন 7টা পয়েন্টস আছে, আপনি আর একটা যদি যোগ করতে চান তাহলে উপরে নেতৃত্বের সংজ্ঞা দিবেন, ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়ে দেবেন, তাহলে 8টা হয়ে গেল, 8 মার্কের জন্য। এই হলো, ওকে। তাহলে এই প্রশ্নটা হয়েছে সবার ইনশাল্লাহ। এবার তাহলে আমি আর একটা প্রশ্ন, যে আমাদের শিডিউলে কি ছিল আপনারা নিশ্চয়ই দেখবেন, যারা এখানে আছেন সবাই প্রতিদিন এই শিডিউলটা দেখে নিবেন। আমি কিন্তু শিডিউলটা বিকালের দিকে, সন্ধ্যার দিকে দেই, অথবা আগেও দেই। প্রেষণার প্রক্রিয়া এবং গুরুত্ব দেখেন, একটা হলো আজকে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি? প্রেষণার প্রক্রিয়া গুরুত্ব। প্রেষণাটা বুঝতে পারছেন? মোটিভেশন। এই মোটিভেশনটা আপনি কিভাবে দিবেন, সে তার একটা প্রক্রিয়া আছে, সিস্টেম। আরেকটা হচ্ছে প্রেষণের গুরুত্ব। এখন দেখেন, দুইটা প্রশ্ন যদি একসাথে আসে তাহলে আপনি 5-5-10টা দিতে পারবেন না, বেশি হয়ে যাবে। দুইটা প্রশ্ন একসাথে আসলে আপনি এখান থেকে 4টা পয়েন্টস, ওইখান থেকে 4টা, কটা হলো? 8টা। এই 8টার বেশি দিতে চাই না, তাহলে কিন্তু পারবেন না। আর যদি দুইটা প্রশ্ন আলাদা আলাদা আসে, মার্ক হয় 8, তাহলে আপনি ওটার 8টা দিন, এটার 8টা দিন, অথবা 7টা দিন। ঠিক আছে? এই জন্য আমি 5টা দিচ্ছি এখানে, আর এখানে দিচ্ছি 6টা। 7টা, মানে মোটামুটি আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারেন। ঠিক আছে? কোন প্রশ্ন কিভাবে হবে এটা কিন্তু জানেন না। দেখেন, 3 মার্কের একটা প্রশ্ন 8 মার্কে আসতে পারে, আবার 8 মার্কের একটা প্রশ্ন আপনি পড়ে যাবেন 8 মার্কের ওজনে, আসবে ওটা 3-এ। এই চ্যালেঞ্জ কিন্তু অষ্টম ব্যাচে আমরা পরীক্ষা দিচ্ছি, আমার কিন্তু বিভিন্ন প্রশ্ন এরকম হয়েছে, মানে যে প্রশ্নটা দেখতে লাগে যে এটা অনেক বড় উত্তর হবে। হ্যাঁ, যে মনে করেন যে আপনি প্রেষণার প্রক্রিয়া গুলো আলোচনা করো, প্রশ্নটা দেখে শুনে আপনার কি মনে হবে? 8 মার্কের, ওটা আসছে 3-এ। এখন আপনি প্রক্রিয়াগুলো কয়টা প্রক্রিয়া দিবেন বলেন? প্রক্রিয়া তো মিনিমাম 5টা, 6টা, 7টা আছে। ঠিক আছে? তখন কিন্তু আপনাকে বিভিন্ন কৌশলে তাৎক্ষণিকভাবে আপনার উত্তরের প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে হবে, যেটা পড়ে গেছেন ওটাকে ছোট করতে হবে, ছোট করতে গিয়ে আবার মূল উত্তরটা যেন মিস না হয়ে যায়। ঠিক আছে? এই বিষয়টা শিখতে হবে। এটা আমি কয়েকটা প্রশ্ন ধরে ধরে, যদি বড়কে কিভাবে ছোট করবেন, ছোটকে কিভাবে বড় করবেন, এটা একটা টেকনিক ইনশাআল্লাহ আমি যদি পারি পরবর্তীতে মনে করাই দিবেন। তাহলে এখন আমরা প্রেষণার প্রক্রিয়াটা পড়ি। দেখেন, প্রেষণা একটি মনস্তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। বুঝতে পারছেন? শব্দগুলো বুঝেন, যা ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য উদ্দীপনা প্রদান করে। সাধারণভাবে প্রেষণার প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে ঘটে। 5টা ধাপের কথা বলা আছে এখানে, আপনি 5টাই লেখেন। 8 মার্কে আসলে এই 5টা লেখেন, সমস্যা নাই। একটু প্যারাগ্রাফ গুলো একটু বড় করে দিয়ে সব। প্রথম নাম্বারটা কি? প্রয়োজন বা চাহিদা শনাক্তকরণ। আপনি প্রেষণা দিবেন কাউকে, তাহলে প্রয়োজন বা চাহিদাকে আগে শনাক্ত করবেন। দেখেন এখানে কি বলছি, মানুষ বা কর্মীর মধ্যে কোনো প্রয়োজন বা অভাব অনুভূত হলে প্রেষণা শুরু হয়। এটি হতে পারে ভোগ্যপণ্য, স্বীকৃতি, সৃজনশীলতা, নিরাপত্তা বা সামাজিক সম্পর্কের চাহিদা। এই যে চাহিদাগুলোর কথা বলা হয়েছে, একটা ভোগ্যপণ্য পাওয়া, একটা স্বীকৃতি পাওয়া, সৃজনশীলতা, একটা চিন্তা হলো আপনার মধ্যে যে একটা কবিতা লিখবেন, একটা কিছু তৈরি করবেন, একটা আর্ট করবেন, এই সৃজনশীলতা, নিরাপত্তা প্রয়োজন হতে পারে, সামাজিক সম্পর্কের প্রয়োজন হতে পারে। এই যে চাহিদাগুলো আছে,
এই চাহিদাগুলো যখন শুরু হয় মানুষের মধ্যে দেখা দেয়, তখন আপনাকে নিজেকে নিজে প্রেরণা দিবেন, অথবা কেউ আপনাকে এই কাজগুলো পাওয়ার জন্য কেউ আপনাকে প্রেরণা দিবে। মানে মোট কথা, প্রয়োজন যখন শুরু হয় তখন প্রেরণাটা কাজে লাগে। যখন আমার চাকরির দরকার নাই বা প্রয়োজন নাই, তখন আপনি আমাকে চাকরি করতে বললে হবে না, প্রেরণাটা আসবে না, কাজে লাগবে না আপনার প্রেরণাটা। ঠিক আছে, এই জন্য এখানে 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে প্রয়োজন বা চাহিদাটা কি সেটা আপনাকে শনাক্তকরণ করতে হবে। আচ্ছা, এবার দেখেন 2 নম্বরে কি আছে, লক্ষ্য নির্ধারণ। প্রয়োজন চিহ্নিত হওয়ার পর কর্মী লক্ষ্য নির্ধারণ করে কোন সমস্যার সমাধান বা কোন ফলাফল অর্জন করতে হবে। লক্ষ্য স্পষ্ট বাস্তবায়ন হলে প্রেষণা কার্যকর হয়। ঠিক আছে, লক্ষ্য নির্ধারণ করা মানে কোন সমস্যার সমাধান বা কোন ফলাফল অর্জন করতে হবে, লক্ষ্য স্পষ্ট বা বাস্তবসম্মত হলে প্রেষণাটা কার্যকর হয়। যেমন কর্মীকে যদি দেখানো হয় যে এই কাজগুলো করলে তোমার বেতন বৃদ্ধি পাবে, অথবা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে, ঠিক আছে, অথবা এই কাজটা তুমি পারবে, তোমার জন্য দেওয়া হলো, এই নানান ভাবে মোটিভেশনটা দেওয়া যায়। ওই লক্ষ্যটা নির্ধারণ হলেই প্রেষণাটা কার্যকর হবে। প্রেষণার দ্বিতীয় প্রক্রিয়া এটা। 3 নম্বরে কি আছে, প্রচেষ্টা বা কার্যক্রম। দেখেন এটা কিন্তু প্রক্রিয়া, প্রক্রিয়া যখন বলবে বা ধাপ যখন বলবে তখন বুঝবেন একটা পয়েন্টের পরে আরেকটা পয়েন্ট মিল আছে। এখানে আপনি এলোমেলো ভাবে লিখতে পারবেন না, বা লেখার দরকারও নাই, পয়েন্টস গুলো মুখস্থ করার মানে বুঝলে আপনি একটার পর একটা লিখতে পারবেন। 3 নম্বর আছে প্রচেষ্টা বা কার্যক্রম। দেখেন 2 নম্বরে লক্ষ্য নির্ধারণ করলো যে কি কাজ করবে, 3 নম্বরে সে কাজ শুরু করে দিল। এই পর্যায়ে ব্যক্তি তার দক্ষতা, জ্ঞান এবং সময় ব্যবহার করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। বুঝতে পারছেন? আচ্ছা, 10 10 সেকেন্ড আপনারা একটু একটু সময় দেন আমাকে। আচ্ছা দেখেন, আমরা পড়তেছিলাম কোথা থেকে, প্রচেষ্টা বা ভাই। কার্যক্রম, হয়ে গেল হুম, হুম। যে যে 4 নাম্বার।
প্রথমে দেখেন, প্রথমে তো হচ্ছে প্রয়োজন বা চাহিদা শনাক্ত করবেন। 2 নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ করবেন যে ওই প্রয়োজন মেটানোর জন্য কি করা দরকার। 3 নম্বর হচ্ছে কাজ শুরু করবেন, প্রচেষ্টা বা কার্যক্রম। 4 নম্বর হচ্ছে ফলাফল বা প্রতিফলন। দেখেন, প্রচেষ্টার মাধ্যমে যে ফলাফল আসে তা কর্মীর প্রেরণাকে প্রভাবিত করে। ফলাফল বা পুরস্কার প্রেরণা বাড়ায়, আর ব্যর্থতা প্রয়োজনীয় সমন্বয় এবং শিক্ষণীয় অভিজ্ঞতা দেয়। 5 নম্বরে কি আছে, প্রতিক্রিয়া বা পুরস্কার। ফলাফলের স্বীকৃতি, পুরস্কার বা প্রশংসা কর্মীর ভবিষ্যৎ প্রচেষ্টাকে উদ্দীপিত করে। এটি প্রেরণাকে দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক রাখে। আপনি দেখেন, প্রেরণার প্রক্রিয়া মানে একটা মানুষ কোন ধাপে ধাপে প্রেষিত হয়, বুঝতে পারছেন? এই হ্যাঁ, যে বুঝতে 5টা পেরেছি। ধাপ, এই 5টা ধাপে সে প্রেষিত হবে, মোটিভেটেড হবে। এটা হলো প্রেষণার প্রক্রিয়া। 5টা প্রক্রিয়া আপনি মনে রাখবেন। এরপর হচ্ছে গুরুত্ব। দেখেন, প্রেষণাটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রেষণা ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে যেরকম, আবার প্রাতিষ্ঠানিক ক্ষেত্র কর্মীদের প্রেরণা না দিলে কর্মীরা কাজ করে না। এর গুরুত্বের কারণটা কি দেখেন, 7টা কারণ আছে, মনোযোগ দিবেন। একটা হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি। প্রেরণা না দিলে কর্মীর কর্মক্ষমতা দিন দিন কমে যায়। এখানে কি বলছে, প্রেরণার মাধ্যমে কর্মীরা তাদের দক্ষতা অনুযায়ী সর্বোচ্চ কাজ করতে উদ্দীপিত হয়, ফলে সংস্থার উৎপাদনশীলতা বাড়ে। 2 নম্বরে কি আছে, লক্ষ্য অর্জন সহজ হয়। প্রেরণার মাধ্যমে কর্মীদের লক্ষ্যমুখী করা যায়। প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে কর্মীরা তাল মিলিয়ে চলতে পারে বা সেই লক্ষ্য পূরণে অগ্রসর হয় কেবলমাত্র প্রেরণা থাকে। তাহলে 1 এবং 2টা গুরুত্ব বুঝলেন। 3 নম্বর গুরুত্বকে দেখেন, কর্মীদের মনোবল বৃদ্ধি। প্রেরণার মাধ্যমেই কেবলমাত্র কর্মীদের আত্মবিশ্বাসী করা যায়, উদ্দীপ্ত করা যায়, তাদের মানসিক সুস্থতা এবং সংগঠনের প্রতি আনুগত্য বাড়ানো যায়। 4 নম্বরে কি আছে, সৃজনশীলতা এবং উদ্ভাবন। দেখেন, প্রেরণা দিলেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা সৃজনশীলতা রূপে প্রকাশ পায় এবং তার মধ্যে নিত্য নতুন উদ্ভাবনী ক্ষমতা জাগ্রত হয়। তাহলে প্রেরণার অনেকগুলো গুরুত্ব আছে। আমরা প্রথম 4টা গুরুত্ব কি দেখেন, কর্মক্ষমতা বৃদ্ধি, লক্ষ্য অর্জন সহজ হয়, কর্মীদের মনোবল বাড়ে, সৃজনশীলতা ও উদ্ভাবন বাড়ে। 4টা। এরবার পরের 3টা কি দেখেন, কর্মী ধরে রাখার ক্ষমতা। যদি আপনি প্রেরণা দেন তাহলেই দক্ষ কর্মী আপনার প্রতিষ্ঠানে থাকবে, তা না হলে 1 বছর 2 বছর চাকরি করার পরে ও যতই দেন না কেন, ও মনে করবে এই প্রতিষ্ঠান তার জন্য উপযুক্ত না। ঠিক আছে, হতাশায় চলে যাবে। আচ্ছা, তার মানে কর্মী ধরে রাখার জন্য তাদেরকে কি করতে হবে, প্রেরণা দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক প্রেরণার। এরপরে কি আছে, দলগত সমন্বয় বৃদ্ধি। দেখেন, প্রেরণা কর্মীদের মধ্যে সহযোগিতা বাড়ায়, অংশগ্রহণমূলক মনোভাব বাড়ায়, দলগত লক্ষ্য অর্জনে তাদেরকে কি করে, অগ্রসরমান করে। 7 নাম্বারটা কি, সমস্যা সমাধানে সহায়তা। প্রেরণার মাধ্যমে কর্মীরা চ্যালেঞ্জ বা সমস্যার সমাধানে উৎসাহিত হয়, ক্রিয়াশীল মনোভাব প্রদর্শন করে, মানে কাজের উপর থাকে। তাহলে 7টা গুরুত্ব। এভাবে যদি আপনারা বুঝেন তাহলে কিন্তু লিখতে পারবেন, একবারে সহজ। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে আসে নাই, কিন্তু কখন আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপনারা কিন্তু আমি বলছি আগের ক্লাসে যে এগুলো আসে নাই, কিন্তু এগুলো একেবারে টপটপ করে এসে পড়তে পারে। এবার দেখেন, প্রেরণার আর্থিক এবং অআর্থিক ব্যবস্থা। আগে আর্থিক এবং আর্থিক ব্যবস্থাটা কি একটু বুঝাইলে আপনারা এই প্রশ্নটা বানায় লিখতে পারবেন। প্রেরণা দিবেন কাউকে, আপনি মোটিভেশন দিবেন, তাহলে তার জন্য 2টা পথ আছে। একটা হচ্ছে টাকা দিয়ে, বেতন দিয়ে, বোনাস দিয়ে, ইনসেনটিভ দিয়ে, হ্যাঁ, ভাতা ভর্তুকি দিয়ে, ওর পেনশন, প্রভিডেন্ট ফান্ড, এগুলো এগুলো হচ্ছে আর্থিক, টাকা পয়সার সাথে রিলেটেড। এটা দিলে, এগুলো দিয়ে যদি প্রেরণা দেন তাহলে এটা আর্থিক প্রেরণা। ক্লিয়ার? আর অআর্থিক প্রেরণাটা কি, টাকা বাদে প্রশংসা করলেন, স্বীকৃতি দিলেন, উন্নয়ন দিলেন, প্রশিক্ষণ, পদোন্নতি দিলেন, কাজের স্বায়ত্তশাসন মানে কাজের স্বাধীনতা, কাজের চ্যালেঞ্জ দিলেন, দায়িত্ব দিলেন, কর্মপরিবেশ সহযোগিতা করলেন। তাহলে প্রেরণার আর্থিক এবং অআর্থিক ব্যবস্থা আপনারা কি বুঝতে পারছেন এক কথায়? বিষয়টা হ্যাঁ, কি বুঝতে এক কথায় পেরেছি। বুঝতে পারছেন? জি, জি, বুঝতে আচ্ছা, পেরেছি। থ্যাংক ইউ। তাহলে এক কথা যদি বুঝতে পারেন তাহলে এই প্রশ্ন কি পরীক্ষা আসলে মিস যাবে না। হ্যাঁ, এবার দেখেন, প্রেরণার আর্থিক ব্যবস্থাটা কি, বেতন এবং মজুরি দিবেন, ভাতা ও ভর্তুকি দিবেন, বোনাস দিবেন, ইনসেনটিভ বা প্রণোদনা দিবেন, প্রভিডেন্ট ফান্ড বা পেনশন, এগুলো ওর আর্থিক প্রেরণা, প্রেরণার আর্থিক ব্যবস্থা, আর্থিক উপাদান। এবার অআর্থিক উপাদানগুলো কি দেখেন, প্রশংসা করলেন, স্বীকৃতি দিলেন, একটা মেডেল দিলেন, একটা সার্টিফিকেট দিলেন, উন্নয়ন ও প্রশিক্ষণ, তাকে ওর উন্নয়ন ঘটানোর জন্য দক্ষতা বাড়ালেন, ওর নিত্য নতুন দক্ষতা বাড়লো, প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। আর 3 নম্বর কি, পদোন্নতি। কাজের স্বায়ত্তশাসন মানে কি, তাকে কাজ করার সুযোগ দিলেন, যে তুমি নিজের মতন করে কাজ করো, তোমার এতটুকু কাজে তোমার ক্ষমতা। কাজের চ্যালেঞ্জ এবং দায়িত্ব কি, চ্যালেঞ্জ নেবার সুযোগ দিলেন তাকে, যে কাজটা তুমি পারবে, বা তাকে স্বাধীনতা দিলেন, এই কাজটুকু তুমি করো, হ্যাঁ, এটা তোমার দ্বারা হবে, এই যে চ্যালেঞ্জ এটা দিতে হবে, এবং দায়িত্ব দিতে হবে, এই দায়িত্বটা তোমাকে দেওয়া হলো, তুমি করো। এই দায়িত্ব এবং চ্যালেঞ্জ দেওয়া, এটাও কিন্তু এক ধরনের প্রেরণা, মোটিভেশন। ঠিক আছে।
কর্ম পরিবেশ এবং সহযোগিতা, সুষ্ঠু সুন্দর কর্ম পরিবেশ দিলেন এবং সব ধরনের সহযোগিতা করলেন। তাদের টাকা না দিয়ে এগুলো দিয়েও কিন্তু মোটিভেশন বা প্রেরণা দেওয়া সম্ভব। আর্থিক এবং আর্থিক প্রেরণার ব্যবস্থা সমূহ কি কি দেখলেন, এভাবে লিখবেন। প্রথমে কাকে বলে লিখলেন, এরপরে ওর ব্যবস্থাগুলো লিখলেন, 6টা 6টা করে লিখলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন করব, মোহনীয় নেতৃত্ব বা ক্যারিজমেটিক লিডারশিপ থিওরি, ঠিক আছে, এটা একটা মোহনীয় নেতৃত্বটা কি, যাদের যে সকল নেতার নেতৃত্ব মানে তাকে মুকুটহীন সম্রাটে পরিণত করে, মানে দেশের শাসকের থেকেও সে বড় নেতা, ঠিক আছে, শাসকের তো ক্ষমতা থাকে, গদি থাকে, সেই গদির থেকেও বড় নেতা। আমরা ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের যারা মহানায়ক, তাদের নেতৃত্ব কিন্তু এই ক্যারিজমেটিক লিডারশিপ, ঠিক আছে। তাই সেই মোহনীয় নেতৃত্বটা আমরা এখন পড়বো, যে নেতৃত্বের গুণাবলী সাধারণত আমাদের এখনকার জামানার নেতাদের মধ্যে নাই, বা তারা চেষ্টা করেও পারে না, ঠিক আছে। আর সেই মোহনীয় নেতৃত্ব যারা ছিলেন তারা তাদের ভিতরে এমনিতেই, মানে এটা গড গিফটেড লিডারশিপ। তাহলে এখানে আমরা একটু পড়ি, মোহনীয় নেতৃত্ব তত্ত্বটা কি। ছোট্ট প্রশ্ন দেখেন, মোহনীয় নেতৃত্ব তত্ত্ব কি? এটি হলো নেতৃত্বের একটি ধারণা বা ধারণা যা ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, কিভাবে কিছু নেতা তাদের ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য এবং আচরণের মাধ্যমে, তিনটা জিনিস, ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য এবং আচরণের মাধ্যমে কাদের অনুসারীদের প্রভাবিত করে, এবং দেখেন তাদেরকে সাধারণের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ এবং উজ্জীবিত করতে সক্ষম হয়। মানে সাধারণ যারা আছে তাদের থেকেও বেশি ওই নেতার অনুসারী যারা, তারা বেশি প্রতিশ্রুতিবদ্ধ হবে, উজ্জীবিত হবে, ঠিক আছে। তা না হলে তো তাদের আঙুলের ইশারায় তো আর ঝাঁপিয়ে পড়ে না মানুষ, ঠিক না? কাজে এই সকল নেতৃত্বের গুণাবলী বা তাদের নেতৃত্বেরটাই হচ্ছে মোহনীয় নেতৃত্ব, ঠিক আছে। এই তথ্য অনুযায়ী নেতৃত্ব কেবল পদ বা ক্ষমতার উপর নির্ভরশীল নয়, দেখছেন, পদ বা ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং নেতার ব্যক্তিত্ব, আকর্ষণ এবং অনুপ্রেরণামূলক ক্ষমতা মূল ভূমিকা পালন করে। আপনি মোহনীয় নেতৃত্বের এই সংজ্ঞাটা দেবার পরে এখানে আরো কিছু এক্সাম্পল, মোহনীয় নেতৃত্ব কাদের আছে সেই এক্সাম্পল কিছু নেতার নাম দিয়ে দিলেন, ঠিক আছে, ভালো হবে। এবার মূল বৈশিষ্ট্যের মধ্যে আসি, দেখেন ব্যক্তিত্ব, আকর্ষণ, 5টা বৈশিষ্ট্য কি কি দেখেন মোহনীয় নেতৃত্বের। একটা হচ্ছে ব্যক্তিত্ব এবং আকর্ষণ, তাদের এমন সুন্দর ব্যক্তিত্ব থাকে এবং তাদের এমন সুন্দর আকর্ষণীয় গুণাবলী থাকে যা দ্বারা মানুষ, সাধারণ জনগণ আকর্ষিত হয়। তাদের মধ্যে আত্মবিশ্বাস দেখে, তাদের প্ররোচনামূলক কথাবার্তা তাদের মধ্যে থাকে এবং তারা খুব প্রভাবশালী, মানে টাকা পয়সা ক্ষমতার দিক দিয়ে প্রভাবশালী না, মানে ওই টাকা ক্ষমতার পদ পদবীর থেকেও বেশি প্রভাবশালী তারা। আচ্ছা, 2 নাম্বারটা কি, দূরদৃষ্টি এবং অনুপ্রেরণা, তারা অনেক দূরের জিনিস দেখতে পান। দূরদৃষ্টি মানে তো আমরা বুঝলাম, মানে আগামী বছর কি ঘটতে পারে, 10 দিন পরে কি ঘটতে পারে, মানে তারা যে এই গোপন জিনিস দেখতে পান ফেরেশতাদের মতন, সেটা না, মানে হচ্ছে তারা বুঝতে পারছেন দূরদৃষ্টিটা কি, মানে তাদের এই সেই ক্ষমতা আছে কালকে কি হতে পারে তা অনুধাবন করার। অনুপ্রেরণা কি, তারা মানুষকে খুব সহজে অনুপ্রাণিত করতে পারেন। তাহলে 1 এবং 2টা বৈশিষ্ট্য আপনারা বুঝলেন। 3 নম্বরে কি আছে, উচ্চ প্রত্যাশা। এই ক্যারিজমেটিক লিডারশিপের মধ্যে এই সকল নেতাদের মধ্যে কি দেখা যায়, উচ্চ প্রত্যাশা, তারা অনেক বড় প্রত্যাশা করে, অনেক কিছু স্বপ্ন দেখায় এবং সত্যি তারা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, যেটা সাধারণ নেতারা পারে না। নির্ভরযোগ্যতা এবং আস্থা, দেখেন তাদের প্রতি নির্ভরযোগ্যতা, তাদের মানে নির্ভর করা যায় তাদের প্রতি এবং তাদের প্রতি আস্থা রাখা যায়, তারা যা বলে সেটাই তারা পালন করে এবং তারা সেই তাদের উদ্দেশ্য থেকে তারা পিছপা হয় না, জীবন দিয়ে হলো তারা সেটা করে। পরিবর্তনের উদ্ভাবনটা কি, এই সকল নেতারা সব সময় পরিবর্তনের পক্ষে থাকে, তারা নিত্য নতুন পরিবর্তনকে স্বাগত জানায় এবং নতুন কিছু তৈরি করতে, নতুন কিছু দেখাতে, জনগণকে নতুনের পথে নিয়ে যেতে তারা সব সময়ের জন্য চেষ্টা করে। এই হলো মোহনীয় নেতৃত্বের বা ক্যারিজমেটিক লিডারশিপের 5টা বৈশিষ্ট্য, ঠিক আছে। এই 5টার মধ্যে ও দিয়ে, দেখেন ও দিয়ে আছে, তার মানে আপনি এই 5টা এভাবে ও দিয়ে লিখে এবার বৈশিষ্ট্যগুলো আপনি লিখবেন। মোহনীয় নেতৃত্ব কাকে বলে এতটুকু লেখার পরে এখানে 2টা এক্সাম্পল দিয়ে দিলেন যে এই অমুক অমুক নেতা মোহনীয় নেতৃত্বের অধিকারী। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমাদের কিন্তু শিডিউল অনুযায়ী আমরা কিন্তু 4টা প্রশ্ন পড়ে ফেলছি, নেতৃত্ব দান পড়ে ফেলছি। এখন আমাদের 3টা প্রশ্ন আছে নিয়ন্ত্রণকরণ, 9 নম্বর অধ্যায়। এই 9 অধ্যায় আমরা সাধারণত কিন্তু এত দ্রুত পড়ি না। আপনারা জানেন যে আমরা খুব আস্তে আস্তে পড়ি, মানে 2টা 3টা 4টা প্রশ্ন পড়ি এবং জায়গায় বসে প্রশ্ন মুখস্থ করে বুঝে উঠি, ঠিক আছে, একজন আরেকজনকে পয়েন্টস ধরি। সেটা গ্রুপ স্টাডিতে হয়, 8ম ব্যাচে হচ্ছে। আচ্ছা, আর এখন আমরা কেন এগুলো একটু দ্রুত পড়ে গেলাম, এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্লাস, মৌলিক ব্যবস্থাপনার আমরা একটা ক্লাস কিন্তু 13টা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। এটা জাস্ট 9টা সাবজেক্টের জন্য 9টা ক্লাস। আজকে আমরা 9 অধ্যায় শেষ করবো, 3টা প্রশ্ন এখান থেকে পড়বো, যে 3টা প্রশ্ন বিগত বছর আসে নাই,
ঠিক আছে, কিন্তু নতুন বইয়ের থেকে যখনই প্রশ্ন হওয়া শুরু করবে পুরোদমে তখন কিন্তু আসবে, সেটা নবম ব্যাচ হতে পারে, দশম ব্যাচ হতে পারে। কাজেই আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটা। আমি তো দেখি কোন তিনটা প্রশ্ন, সাজান ভাই বলবেন কোন তিনটা প্রশ্ন শিডিউলে কি আছে? সরি ভাই, এটা আমি দেখতে পাই না। হ্যাঁ, শিডিউল একটু আচ্ছা এনে ঠিক আছে, পাঠাবেন। আমি দেখি তাহলে। এক নাম্বারটা হচ্ছে বাজেট কি, দুই নাম্বার হচ্ছে কার্যকর বাজেটীয়, ভালো করে প্রশ্নটা বুঝেন, বাজেটীয় ও অবাজেটীয় বা বাজেটারি অবাজেটারি বা নন বাজেটারি ইংরেজিতে, হ্যাঁ? বাজেটীয় অবাজেটীয় নিয়ন্ত্রণ, এই যে একটা জিনিস, আমরা কিন্তু বাজেটীয় নিয়ন্ত্রণ কি অবাজেটীয় নিয়ন্ত্রণ কি কাকে বলে এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, এই দুটার পার্থক্য কি আমরা কিন্তু আগে পড়ে আসছি, মানে যেগুলো মানে আগের ইসা ছিল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাজেটীয় এবং অবাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা পড়বো, অসুবিধা পড়বো, বৈশিষ্ট্য পড়বো, তিনটা জিনিস। যদি দেখেন আপনাকে আমি বলি, বলতে পারেন যে ভাই এত বড় প্রশ্ন, বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য আবার অবাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা, এত বড় প্রশ্ন 6টা অংশ কেন আমার পড়া দরকার? আপনি 80 মার্কের অ্যান্সার করতে হলে আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনার মেইন মেইন প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনার জানা থাকলো, পরীক্ষায় আপনার হাত চালাইতে হবে, লিখতে হবে। আপনি যে 10টা প্রশ্ন পড়ে গেলেন ওই 10টা প্রশ্ন নাও আসতে পারে, ঠিক আছে? এই জন্য আপনাকে বানাই লেখার ক্ষমতা অর্জন করতে হবে, হাতটা চালু করতে হবে, এবং কি কি প্রশ্ন আসতে পারে ফুল 100 মার্কের প্রশ্নের আইডিয়া আপনার থাকবে। ঠিক আছে, যেমন আমরা একটা গল্প বানাই লিখতে পারি, ওইরকম ভাবে যাতে আমরা গল্পের মতন এই জিনিসগুলো বানাই লিখতে পারি, সেজন্য এই সব জিনিসগুলো আমরা জানবো। এই জানার অংশ হিসেবে আপনাদের এগুলো আমি পড়াবো। দেখেন, হতে পারে আমি এই যে পড়াচ্ছি আপনাদের আর না পড়লেও হবে, আমার কথা শুনে মনে রাখলে এটা বানাই লিখতে পারবেন। তাহলে আমি যাচ্ছি, দেখেন প্রথমে পড়বো বাজেট কি। আচ্ছা, বাজেটটা বোধহয় এখানে নোটে মিসিং। বাজেট কি, ছোট্ট একটা প্রশ্ন, বাজেট এটা তো পাচ্ছি না খুঁজে। এটা তো আপনারা জানেন বাজেট কি। বাজেট হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ এটা কিন্তু আমরা আজকে কি আয় করলেন, আজকে কি ব্যয় করলেন, সেটা কিন্তু বাজেট না, এটা লিখে দিলে হবে না। বাজেটটা হচ্ছে আপনি আগামী দিন বা আগামী দিন থেকে বা আগামী ঘন্টা থেকে আপনি কি আয় করবেন আর কি ব্যয় করবেন। আপনার কাছে টাকা নাও থাকতে পারে, আপনার কাছে এই মাস চলার টাকা নাই, কিন্তু আপনি বাজেট করে ফেললেন যে আপনার সামনের মাসে চলতে কত টাকা লাগবে এবং কোন কোন খাত থেকে আপনার ইনকাম হবে, এটা কিন্তু বাজেট। ঠিক আছে, আবার বিগত পিছনে যেটা করছেন ওটা কিন্তু মূলত বাজেটের সংজ্ঞার মধ্যে পড়ে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখেন, আমরা বাজেট কি সেটা বুঝে ফেললাম। এবার আমরা পড়বো কার্যকর বাজেটীয় এবং অবাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য। আমি যাচ্ছি, কোথায় আছে দেখেন। দেখেন, কার্যকর বাজেটীয় এবং অবাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা আলোচনা। দেখেন, বৈশিষ্ট্যটা আমরা অন্য প্রশ্ন থেকে পড়বো। প্রথমে এখানে কি আছে, বাজেটীয় নিয়ন্ত্রণটা কি সেই কথাটা এখানে আছে। আচ্ছা, এখানে নাই, আর এখানে নাই, এই প্রশ্নে নাই, ওটা ওটা অন্য একটা প্রশ্ন আছে আমরা যেটা গত ক্লাসে পড়ছি। ঠিক আছে, এখানে যা সুবিধা অসুবিধা পড়বো আমরা। বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধাটা কি, আমি কি আগে বাজেটীয় নিয়ন্ত্রণ কাকে বলে অবাজেটীয় নিয়ন্ত্রণ কাকে বলে সেটা পড়ে শোনাবো আপনাদের। এর আগে ক্লাসে তো আমরা এগুলো পড়ছি, নতুন করে পড়ার দরকার নাই বোধহয়, নাকি? একটু করে যান ভাই, একটু শুনে যান ব্যাপার, তাহলে হচ্ছে। আচ্ছা, তাহলে বাজেটের নিয়ন্ত্রণটা কি অবাজেট নিয়ন্ত্রণটা কি আগে একটু পড়ে আসি, দেখেন। এই দেখেন, বাজেটের নিয়ন্ত্রণ এমন একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া যেখানে একটি প্রতিষ্ঠানের পরিকল্পিত আয় ব্যয়ের একটি নির্দিষ্ট সীমা বা বাজেট নির্ধারণ করা হয় এবং তার প্রেক্ষিতে কার্যক্রমের মূল্যায়ন করা হয়। মানে আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয়, এই আগামী 1 বছর অথবা আগামী 1 মাসের আহ, আয় ব্যয়ের যে হিসাব সেটা হলো বাজেট, এবং এই বাজেটের অনুযায়ী যদি, এই বাজেটের পরিপ্রেক্ষিতে যদি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে সেটা হচ্ছে বাজেটের নিয়ন্ত্রণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বৈশিষ্ট্যগুলো তাহলে পড়ে যাই এই এই দফায়। দেখেন, বাজেট নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, বাজেট প্রস্তুতি, প্রতিষ্ঠানের লক্ষ্য অনুসারে বাজেট তৈরি করা, আপনার বাজেটের সাথে বাস্তব কর্মক্ষমতার মিল রেখে পদক্ষেপ গ্রহণ, আর বাজেট যেহেতু পরিসংখ্যান এবং বাজেট বাস্তবায়ন মূল্যায়নের সাথে জড়িত, এই জন্য বাজেটের নিয়ন্ত্রণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিসংখ্যান এবং মূল্যায়ন। এই হলো 4টা বৈশিষ্ট্য, আমরা গত ক্লাসে এগুলো কিন্তু পড়ছি বিস্তারিত ভাবে, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার অবাজেটীয় নিয়ন্ত্রণ কাকে বলে দেখেন। অবাজেটীয় নিয়ন্ত্রণ হলো সেই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে কোনো নির্দিষ্ট বাজেট তৈরি করা হয় না, ওটাই হয় আর এটাই হয় না, বরং বিভিন্ন কার্যকলাপ এবং আয় ব্যয়ের পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়।
অন্যান্য পদ্ধতি সূচকের মাধ্যমে। ভাই ওইখানে বাজেটের নিয়ন্ত্রণে বাজেটের মাধ্যমে আমরা কিন্তু এগুলো পর্যালোচনা মূল্যায়ন করতে হয়। এখানে বলছে বিভিন্ন আয় ব্যয়ের পর্যালোচনা এবং মূল্যায়ন করা হয় কি বাজেট দিয়ে করা হয় না, বিভিন্ন অন্যান্য পদ্ধতি এবং সূচক দিয়ে। তাহলে বাজেট এবং অবাজেট নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, সরি, সংজ্ঞাটা আপনারা বুঝলেন। এবার অবাজেট নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যটা কি দেখেন, ফলাফল নিরীক্ষণ, মানে কাজটা করতে দিল, কাজটা কেমন করলো এটা দেখে। ঠিক আছে, মানে টাকা ওরে বেতন কত টাকা দেন সেটা দিয়ে ওর পারফরমেন্স মূল্যায়ন করবেন না, বেতন যা দেন দেন সেটার হিসাব হলো বাজেটীয় নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। আর অবাজেটীয় নিয়ন্ত্রণ হচ্ছে কাজটা করতেছে কিনা সেটা। আবার হতে পারে প্রোডাক্ট গুণগত মান সম্পন্ন হচ্ছে কিনা, ওটার কোয়ালিটিটা দেখা, কোয়ালিটিটা কন্ট্রোল করা, মানে ওটা বাজেটের বিষয়টা ওখানে আসবে না, কোয়ালিটি সবসময় দেখতে হবে। বাজেট বেশি হোক কম হোক কোয়ালিটি দেখতে হবে, এটা হচ্ছে অবাজেটীয় নিয়ন্ত্রণ। আচ্ছা, 2 নম্বরে গেছে দ্রুত প্রতিক্রিয়া। দেখেন অবাজেটের নিয়ন্ত্রণে বাজেটের বাইরে বাস্তব পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, এটা একটা বৈশিষ্ট্য। আর সাধারণ পর্যবেক্ষণ কি, ব্যবসায়িক কার্যকলাপের ফলাফল নিরীক্ষণ করা যায় সাধারণভাবে, একেবারে বাজেটের হিসাব নিকাশ আয় ব্যয় এগুলো না চিন্তা করেই পর্যবেক্ষণ করলে, এটা একটা অবাজেটীয় নিয়ন্ত্রণের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আপনার বাজেটীয় নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, অবাজেটীয় নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যটা পড়লেন, সংজ্ঞাটা কি সেটা বুঝলেন। এবার আমরা চলে যাচ্ছি, দেখেন বাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধাটা কি, আমি ভিতরে পড়বো না, আমি জাস্ট পয়েন্টস পড়বো। দেখেন বাজেট নিয়ন্ত্রণের সুবিধা হচ্ছে পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের সহায়ক। ঠিক আছে, যেহেতু আয় ব্যয় উৎপাদন বিক্রয় খরচের পরিকল্পনা থাকে এই ধরনের নিয়ন্ত্রণে, কাজেই পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ এটি বেশি সহায়ক, কারণ আয় ব্যয়ের বিষয়গুলো মাথায় রেখে আপনি নিয়ন্ত্রণটা করতে চান, এটা সুবিধা। 2 নম্বরটা হচ্ছে সম্পদ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, যেহেতু আয় ব্যয়ের বিষয় বাজেট মানে এটা, কাজে সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়ে এই ধরনের নিয়ন্ত্রণ, এটা একটা সুবিধা। কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, যেহেতু বাজেটের নিয়ন্ত্রণে বাজেটের নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানে তার কার্যকারিতা বাড়াতে উৎসাহিত হয়, কাজেই উৎপাদনশীলতাও বাড়ে। ঠিক আছে, 4 নম্বরে কি আছে দেখেন, প্রদর্শন এবং তুলনামূলক বিশ্লেষণ সহজ, যেহেতু বাস্তব খরচ বাজেটের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করতেছেন, আপনি নিয়ন্ত্রণটা করতেছেন, কাজেই আপনি সহজেই আপনি আপনার বাজেট দিয়ে, বাজেটের হিসাব নিকাশ দিয়ে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন, তুলনা করতে পারতেছেন, প্রদর্শন করতে পারতেছেন, সবকিছু বুঝতে পারছেন। এটা বাজেটের সাথে রিলেটেড, এই জন্য প্রদর্শন এবং তুলনামূলক বিশ্লেষণটা সহজ। আর্থিক শৃঙ্খলা, যেহেতু প্রতিষ্ঠান মানে আর্থিক বিষয়, হ্যাঁ, এই আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা একমাত্র সম্ভব কিভাবে বলেন তো, বাজেট নিয়ন্ত্রণের মাধ্যমে। মানে অপচয় কমায় বা অর্থ নয়ছয় কমায়, তারপরে দুর্নীতি কমায়, ঠিক আছে, বা বা অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করে, হ্যাঁ, নগদ অর্থের প্রবাহ, ক্যাশ ফ্লো ঠিক রাখে, এইগুলো এগুলো কি কি, সম্ভব কখন, বাজেট নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব। তাহলে আপনার বাজেট নিয়ন্ত্রণের 5টা সুবিধাটা বুঝলেন। এবার আমরা পড়বো বাজেটের নিয়ন্ত্রণের অসুবিধা। অসুবিধা কি বলেন, যথাযথ তথ্যের অভাব, যদি আপনার কাছে হালনাগাদ আয় ব্যয়ের তথ্য না থাকে, কন্ট্রোল তো প্রতিদিনের, আজকে আপনি উৎপাদন চলতেছে আজকে কন্ট্রোল করবেন, কর্মী কাজ করতেছেন আজকে তাকে নিয়ন্ত্রণ করতেছেন, অথবা সবকিছু আপনি আজকে করতেছেন, এখন আমরা বাজেটটা বোধহয় আগে হয়ে গেছে, ঠিক আছে, অথবা এটা ভবিষ্যতের আয় ব্যয়ের সাথে রিলেটেড বাজেট, কাজে আপনি কিভাবে তথ্যের হালনাগাদ না থাকলে বাজেটে নাই থাকতে পারে, কারণ বাজেট হচ্ছে এই যে জুন মাসে, আবার নিয়ন্ত্রণ করতেছেন যে আপনি ডিসেম্বরে বা পরবর্তী ফেব্রুয়ারিতে, তাহলে পিছনের বাজেটের সাথে অবশ্যই আয় ব্যয়ের একটা অসামঞ্জস্য ঘাটতি থাকতে পারে। ঠিক আছে, কাজেই যথাযথ তথ্যের অভাবে, হালনাগাদ তথ্যের অভাবে নিয়ন্ত্রণটা একটা অসুবিধায় পড়ে। 2 নম্বরে কি আছে, কঠোর নিয়ন্ত্রণ কর্মীদের উপর চাপ সৃষ্টি করে, আপনি যদি অতিরিক্ত বাজেট সীমা কর্মীদের উপর চাপিয়ে দেন যে এতটুকু বাজেটের মধ্যে আপনাকে কাজ করতে হবে, বা এত টাকার মধ্যে আপনার উৎপাদন খরচ বিক্রয় খরচ মেটাতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা চাপ কর্মীর উপরে, এটা একটা অসুবিধা। পরিবর্তনের প্রতি নমনীয়তার অভাব, দেখেন যেহেতু বাজেট স্থির, অনেক সময় হঠাৎ পরিবর্তন করা যায় না, কাজেই যে কোনো পরিস্থিতিতে আপনি নিয়ন্ত্রণটা, যেহেতু বাজেটীয় নিয়ন্ত্রণ এটা, কাজেই যেহেতু বাজেট স্থির এবং হঠাৎ পরিবর্তন করা যায় না, কাজেই আপনি অভিযোজন ঘটানো মানে অ্যাডাপ্টেশন ঘটাতে গেলে আপনি একটা সমস্যায় পড়ে যাবেন, পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো যেটা, সেটা আপনি পারবেন না বাজেটের নিয়ন্ত্রণ, এটা একটা অসুবিধা। আর সৃজনশীলতা মানে তো বুঝতে পারলেন যে যে কোনো নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সৃজনশীলতারও প্রয়োজন পড়ে, মানে আপনি একটা কর্মীর কথা বিবেচনা করেন, কর্মীকে সবসময় কিন্তু রুলস দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, ঠিক আছে, ওখানে ব্যবস্থাপকের সৃজনশীলতার প্রয়োগের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক সেইভাবে প্রতিষ্ঠানের সবকিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে সৃজনশীলতা দরকার। এখন বাজেট যেহেতু একটা আয় ব্যয়ের হিসাব নিকাশ, এখানে অনেক সময় বৈজ্ঞানিক ফর্মুলা, যোগ বিয়োগ, ক্যালকুলেশন থাকে, কাজে এখানে সৃজনশীলতার অভাব দেখা দেয়, এই জন্য এটা একটা অসুবিধা। এবার আমরা অবাজেটীয় নিয়ন্ত্রণের সুবিধাগুলো পড়বো। অবাজেটীয় নিয়ন্ত্রণ, নন বাজেটারি, দেখেন অবাজেটীয় মানে তো বুঝলেন যে টাকা পয়সার হিসাব ছাড়া নিয়ন্ত্রণ, এখানে মনোবল এবং কর্মক্ষমতা মূল্যায়নে এটা অধিক সহায়ক।
যেহেতু টাকা পয়সার হিসাব বাদ দিয়ে ওটাকে নিয়ে কোনো প্রকার ক্যালকুলেশন না করে ওটার বাইরে যে বিষয়গুলো আছে বাইরের সূচকগুলো দিয়ে মূল্যায়ন করতেছেন, কাজেই এটা মনোবল এবং কর্মক্ষমতা মূল্যায়নে বেশি সহায়ক। দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। বাজেটের প্রয়োজন ছাড়াই যখন অবিলম্বে সমস্যার সমাধান হবে তখন কিন্তু দ্রুত সিদ্ধান্ত, কখন বাজেট পাস হবে তার আগে আপনি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় একটা সরঞ্জাম কিনতে পারতেছেন না, একটা ডেস্ক কিনবেন, সেটা আপনি বাজেট ছাড়া কিনতে পারতেছেন, এটা একটা সমস্যা না? কাজেই অবাজেটীয় নিয়ন্ত্রণটা কিন্তু সহজ, ওই বাজেটের প্রয়োজন ছাড়াই সিদ্ধান্ত নেওয়া যায়। মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন পর্যবেক্ষণ, দেখেন পণ্য বা সেবার মান, সময় মতো ডেলিভারি, কার্যক্রমের মান নিয়ন্ত্রণ, এগুলো সহজ হয় নন বাজেটারি কন্ট্রোলে। আর পরিবর্তনের প্রতি নমনীয়তা, মানে যে কোনো পরিবর্তনকে বাজেটীয় নিয়ন্ত্রণ তেমন স্বাগত জানাতে পারে না। আর অবাজেটীয় নিয়ন্ত্রণের এটা একটা সুবিধা, কারণ যে কোনো পরিবর্তনের প্রতি এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা নমনীয়তা দেখায়, দ্রুত অভিযোজন ঘটাতে পারে, যেটাই কেবল বললাম যে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন অবাজেটীয় নিয়ন্ত্রণের অসুবিধা। আমরা সুবিধা পড়লাম, অবাজেটীয় নিয়ন্ত্রণের অসুবিধাগুলো কি কি দেখেন। যদি আমার কথা কারো কাছে অস্পষ্ট মনে হয় বলবেন কিন্তু ভাই। আমরা অষ্টম ব্যাচের যে গ্রুপ স্টাডি গুলো গত ফার্স্ট সেমিস্টারে করছিলাম, সেখানে আমরা কিন্তু পরীক্ষার আগে মানে আগের দিন, যেহেতু আমরা পড়ার সময় পেতাম না, তখন অফিস থাকতো, 7-8 ঘন্টা করে পরীক্ষার আগের দিন ছুটি নিয়ে আমরা কয়েকজনই মিলে আমরা পড়ছি। এবং অনেকে আছেন যে কখনোই বই ধরার সময় পান নাই, কখনোই বই ধরেন নাই, পরীক্ষার 7 দিন আগে শুধুমাত্র বা একদিন আগে আমরা গ্রুপ স্টাডি করছি, তার মাধ্যমে তার কোর্স এমন ভাবে শেষ হয়েছে এবং সে খুব আত্মবিশ্বাসের সাথে তারা বলেন যে পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে? তো এই যে বিষয়টা, এটা কিন্তু অনেক সময় আমাদের যে পরিস্থিতি, আমাদের যে বয়স, আমাদের চাকরি করি, সংসার, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপ স্টাডি কাজে লাগে। এই জন্য আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু একটা প্ল্যাটফর্ম আমি করছি এবং আপনারা অনেকেই আমার সাথে ইনভলভ, অনেকেই আমার সহযোগী, ঠিক আছে? সেই ক্ষেত্রে সবার কাছে একটা অনুরোধ, আপনারা বই নিয়ে বসবেন এবং শুধুমাত্র এই 1-2 ঘন্টা যদি আপনি কথা বলেন মুখ দিয়ে বই বের করে, 1 ঘন্টা, ঠিক আছে, যে এই প্রশ্নটা কি হবে, কেমন হবে, প্রশ্নটা আবার পড়েন বা আমাকে একটু বোঝার সময় দেন, একটু মুখস্থ করার সময় দেন, তাহলে কিন্তু আপনার আর বই ধরতে হবে না। ঠিক আছে? আমি কিন্তু নিজে কি করি, ওই যে যা আপনাদের যে পড়াই অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারে যে পড়াটা হচ্ছে, ওই 3টা দিনই কিন্তু আমার পড়া। ঠিক আছে? পরীক্ষায় খুব ভালো লিখবো ইনশাল্লাহ, 100 মার্কের প্রশ্ন কমন ফেলাবো, 80 মার্কের লিখবো, তাও কিন্তু আপনাদের নিয়ে, সবাইকে নিয়ে। ঠিক আছে? কাজেই ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন অবাজেটীয় নিয়ন্ত্রণের অসুবিধাগুলো কি কি। 4টা অসুবিধা। একটা কি, প্রথমটা কি, পরিমাপের সীমাবদ্ধতা। যেহেতু বাজেট মানে হচ্ছে পরিমাপ করা যায়, আয় ব্যয়, টাকা পয়সার ক্যালকুলেশন করা যায়। অবাজেটীয় নিয়ন্ত্রণে তো পরিমাপ করা যায় না, যেহেতু সেখানে বাজেট নাই। কাজে আপনি নিয়ন্ত্রণ করার সময় আপনাকে নিয়ন্ত্রণের সাথে অনেক কিছু ইনভলভ। নিয়ন্ত্রণ করার সময় আপনাকে পরিমাপ করা লাগতে পারে যে কোনো কিছু। নিয়ন্ত্রণ তো অনেক ব্যাপক বিষয়, একটা মেশিন নিয়ন্ত্রণ হতে পারে, একটা ব্যক্তি নিয়ন্ত্রণ হতে পারে। কাজে নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিমাপ দরকার, সেই পরিমাপটা আপনি পেলেন, এটা একটা অসুবিধা। ম্যানেজারের উপর অতিরিক্ত নির্ভরতা। অবাজেটীয় নিয়ন্ত্রণে ব্যবস্থাপকের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের উপর, দেখেন যেহেতু বাজেট মানে হচ্ছে একটা বাজেট, একটা বুঝলেন তো আপনি, আয় ব্যয়ের একটা হিসাব ফর্মুলা আগে থেকে থাকে, এটা কাজে ওই অনুযায়ী আপনি মূল্যায়ন করতে পারতেছেন। আর অবাজেটীয় নিয়ন্ত্রণের একটা বড় অসুবিধা হচ্ছে, যেহেতু এখানে আয় ব্যয়ের হিসাব কিতাব আগে একটা ফর্মুলা নাই, কাজে এখানে ব্যবস্থাপক ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, কাজে ওনার চাপ পড়ে যাবে ওনার উপর, সেটা একটা অসুবিধা। 3 নম্বর হচ্ছে সম্পদের সঠিক নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা। যেহেতু বাজেট ছাড়া সম্পদ ব্যবহার করবেন, সম্পদ পর্যবেক্ষণ করবেন, সম্পদের ব্যবহার পর্যবেক্ষণ করবেন, মানে আপনি যা কিছুই পর্যবেক্ষণ করেন না কেন, সেটা কিন্তু সম্পদের ব্যবহার পর্যবেক্ষণ করতেছেন। আপনি একজন কর্মীকে পর্যবেক্ষণ করতেছেন, মানে হচ্ছে কর্মী কিন্তু আপনার সম্পদ নিয়ে খেলা করতেছে। ঠিক আছে? কাজেই সম্পদের সঠিক নিয়ন্ত্রণ সম্ভব হবে না যদি বাজেটীয় নিয়ন্ত্রণ আরোপ না করেন। তাহলে অবাজেটীয় নিয়ন্ত্রণের বড় একটা অসুবিধা, 3 নাম্বার পয়েন্ট। এবার 4 নম্বরে কি আছে, প্রমাণ এবং বিশ্লেষণের অভাব। বাজেটীয় নিয়ন্ত্রণে যেহেতু এখানে বিভিন্ন মাপকাঠি থাকে, আর্থিক মাপকাঠি থাকে, কাজেই কোনটা খরচ হলো, অপচয় হলো, তাত্ত্বিক বিষয় থাকে, পরিসংখ্যান ভিত্তিক বিষয় থাকে, এই ডেটা বিশ্লেষণ করে আপনি বিভিন্ন নিয়ন্ত্রণ করতে পারবেন, একটা প্রমাণ থাকে। কিন্তু অবাজেটীয় নিয়ন্ত্রণে এই ধরনের কোনো প্রমাণ থাকে না, যেহেতু এখানে কোনো আর্থিক সূচক মানদণ্ড ব্যবহার আপনি করেন নাই। ঠিক আছে? এবার আমাকে একজন অন্তত রেসপন্স করেন যে এই প্রশ্নটা যে পড়লাম, বড় প্রশ্ন, ইনশাল্লাহ আমরা পারবো না বানাই লিখতে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই করা যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন পড়ে কিন্তু আমাদের আমাদের কিন্তু আজকে হবে, আর একটা প্রশ্ন পড়লে মৌলিক ব্যবস্থাপনা বইটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের আজকে নবম অধ্যায় স্পেশাল ক্লাসগুলো শেষ হয়ে যাবে। কালকে 24 তারিখ গ্যাপ দিয়ে আমরা 25 তারিখে
ইনশাআল্লাহ আপনাদের জানাই দিব। আমরা পরিসংখ্যান শুরু করবো, আমাদের একটা শিডিউল থাকবে। সেটা হচ্ছে আমরা শুধুই পরিসংখ্যান, যেমন মৌলিক ব্যবস্থা আমরা শেষ করলাম, শুধুই মৌলিক ব্যবস্থা আমরা শেষ করবো না। ওই সময় আমরা 25 তারিখ থেকে কি করব, একদিন পরিসংখ্যান পড়বো। আপনারা শিডিউল ঠিক রাখতে হবে, আপনাদের মানে পড়া দাগায় রাখতে হবে কোনটা কোন দিনে, আপনাদের জানতে হবে সবাইকে। পরিসংখ্যান পড়বো একদিন, আর পরের দিন পড়বো হয়তো দেখা যাচ্ছে সাংগঠনিক আচরণটা কিন্তু অনেকটা পরিসংখ্যানের পরে একটু জটিল, ঠিক আছে। এই প্রশ্নগুলো এইভাবে পড়বো, মানে সপ্তাহে একদিন এক সাবজেক্ট, আরেকদিন এক সাবজেক্ট, এইভাবে শিডিউল থাকবে। সেই শিডিউলটা আপনারা জেনে নিবেন, ঠিক আছে, আমি দিয়ে দেবো গ্রুপে। আর এখানে নবম ব্যাচের যারা আছেন তারা 10টার থেকে অবশ্যই সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো থাকবেন, তারা হলে কিন্তু সমস্যায় পড়বেন আপনারা। কারণ সমস্যাটা কি, আমরা কিছুদিন পরে আমাদের পরীক্ষা প্রস্তুতি চলে যাবো, অষ্টম ব্যাচে যারা আছি তখন কিন্তু শুধুই অষ্টম ব্যাচের পড়াশোনা হবে। তখন ওই পড়াশোনার সাথে আপনি তাল মিলাইতে পারবেন না, আমরা খুব দ্রুত পড়ে যাব, ঠিক আছে। দেখা যাচ্ছে একদিনে দুইটা তিনটা অধ্যায় প্রশ্ন পড়তেছি, মুখস্থ করতেছি, একজন আরেকজনকে ধরতেছি। তখন অষ্টম ব্যাচের ভাই বোন যারা আছেন তারা কিন্তু অনেক উপস্থিত থাকবেন, তখন নবম ব্যাচের আপনারা তাল মিলাতে পারবেন না। এই জন্য আপনারা যদি এখন শুরু থেকে সাথে থাকেন তখন কিন্তু আপনাদের বই আমাদের সাথে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এই আর বলে রাখলাম। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, ছোট্ট একটা প্রশ্ন, একটু দেখেন। সেটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার মধ্যে সম্পর্ক কি? নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার মধ্যে দেখেন, নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা দুটো কিন্তু ব্যবস্থাপনার মৌলিক ফাংশন। এগুলো আলাদা হলেও কার্যকর ব্যবস্থাপনার জন্য একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। নিচে আমরা আলোচনা করি, দেখেন লক্ষ্য এবং মানদণ্ডের ভিত্তিতে এদের মধ্যে সম্পর্কটা কি। নিয়ন্ত্রণ কার্যকরভাবে কাজ করতে পারে কেবল তখনই যখন পরিকল্পনা স্পষ্টভাবে নির্ধারিত লক্ষ্য মানদণ্ড প্রদান করে। পরিকল্পনা যদি আপনাকে স্পষ্ট লক্ষ্য দেয়, স্পষ্ট একটা মানদণ্ড দেয়, তাহলেই কিন্তু আপনি ওই পরিকল্পনা অনুযায়ী, ওই লক্ষ্য মানদণ্ড অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তার মানে নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার মধ্যে আপনি লক্ষ্য মানদণ্ডের ভিত্তিগত দিক থেকে সম্পর্ক পাইছেন। আচ্ছা, 2 নম্বরটা দেখেন, পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণের জন্য। পরিকল্পনার প্রয়োজনীয়তা কিসের জন্য ভাই? নিয়ন্ত্রণের জন্য। তার মানে আমি পড়ি, দেখেন, নিয়ন্ত্রণ ছাড়া পরিকল্পনা কার্যকর করা কঠিন। কারণ পরিকল্পনা করলেন, সেটা আপনি বললেন যে কার্যকর করো, কিন্তু আপনার নিয়ন্ত্রণ নাই প্রতিষ্ঠানে, তাহলে কি পরিকল্পনা কার্যকর হবে? তার মানে পরিকল্পনার প্রয়োজনীয়তাটা মূলত নিয়ন্ত্রণের জন্য, বুঝতে পারছেন। 3 নম্বরে কি আছে? প্রতিকারমূলক পদক্ষেপ সংযোগ। নিয়ন্ত্রণ পরিকল্পনার একটা অংশ হিসাবে প্রতিক্রিয়াশীল প্রক্রিয়া, এখানে বোধহয় একটু শব্দ মিসিং আছে। দেখেন, যদি কোনো ব্যর্থতা বা বিচ্যুতি দেখা দেয় প্রতিষ্ঠানের আপনার লক্ষ্য পূরণের জন্য যে কাজ সেখানে, তাহলে নিয়ন্ত্রণ সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করে। নিয়ন্ত্রণটা কি করে? আপনার যে কন্ট্রোল প্রতিষ্ঠানের উপরে, সেটা কি করে? যখন কোনো ব্যর্থতা বা বিচ্যুতি দেখা দিবে তখন নিয়ন্ত্রণটা সংশোধনমূলক পদক্ষেপ নিবে, ঠিক না? এই নিয়ন্ত্রণটা আবার কি করে জানেন? পুনরায় আবার পরিকল্পনা করে বলে ভুল হয়েছে, ঠিক আছে, পুনরায় আবার পরিকল্পনা করে কাজ করো। বুঝতে পারছেন বিষয়টা? ভাই বুঝতে পেরেছি ভাই। 4 নম্বরে কি আছে? নিরবিচ্ছিন্ন চক্র। নিয়ন্ত্রণ আর পরিকল্পনা, প্ল্যানিং কন্ট্রোলিং সাইকেল। এই নিয়ন্ত্রণ এবং পরিকল্পনাটা একটা চক্র। ভালো করে বুঝেন, 5টা পয়েন্টস বুঝতে পারলে কিন্তু 5টাই লিখতে পারবেন। পরিকল্পনা নিয়ন্ত্রণ একে অপরের পরিপূরক, মানে একটা চক্র। পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ শূন্য। নিয়ন্ত্রণ ছাড়া পরিকল্পনার লক্ষ্য পূরণ নিশ্চিত করা যায় না। কার্যকর ব্যবস্থাপনায় এই দুটি ক্রমাগত পরস্পরকে প্রভাবিত করে, একটা আরেকটাকে প্রভাবিত করে, বুঝতে পারছেন। আচ্ছা, সম্পদের সঠিক ব্যবহার এবং ফলাফলের নিশ্চয়তা। দেখেন, পরিকল্পনা সম্পদ ব্যবহারের দিক নির্দেশনা দেয়, ঠিক আছে, আর নিয়ন্ত্রণ কি করে? ওই পরিকল্পনা মোতাবেক সম্পদের ব্যবহার নিশ্চিত করে। এই যে সমন্বয় দুটার মধ্যে, এই সমন্বয় প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং উৎপাদনশীলতা বাড়ায়। তাহলে আমরা নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার সম্পর্ক বুঝতে পারছি, তাই না? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। এটা কিন্তু শেষ করে ফেলছি, দেখছেন আমাদের নোটও কিন্তু একবারে আমরা শেষ পৃষ্ঠায় চলে আসছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। প্রায় 48 মিনিট আমরা সবাই একসাথে থাকলাম, ঠিক আছে। 10টায় আবার আমরা পড়বো, আজকে হচ্ছে ম্যানেজারিয়াল ইকোনমিক্স পড়বো, ব্যবস্থাপক অর্থনীতি পড়বো, প্রথম অধ্যায়, ঠিক আছে। আপনারা 10টায় সবাই থাকার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখবো। ইনশাল্লাহ আমরা নেক্সট 25 তারিখে আপনাদের, তার আগে শিডিউল জানাই দিব। আপনাদের যে ভাই বোন আছে, সভাপতি আছে, তাদের সবাইকে একটু বলেন, একটা মেসেজ দেন আপনার বন্ধুকে, আপনার সভাপতি যার সাথে পরিচয় হয়েছিল, তাই সেও আসুক আমাদের সাথে,
ঠিক আছে, আমরা সবাই মিলে পড়ি। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে দ্বিতীয় ক্লাস থাকার অনুরোধ জানালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।